পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএল দাস আর ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ মডেল প্রশ্ন সেট নম্বর 7। এটা তোমাদের 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো, কিন্তু ভিডিও শুরুতেই তোমাদের কিছু ব্যতিক্রমী, যেমন তোমরা এই রেজাল্টগুলি শুনে যাতে তোমরা উজ্জীবিত হয়ে ভালোভাবে পড়ালেখা করতে পারো, সেজন্য আমি তোমাদের কিছু ব্যতিক্রমী সংবাদ দেখাবো। সেটা হচ্ছে পরীক্ষায় 100 মার্ক তোলার টপিক। যারা বিভিন্ন সময়ে মাধ্যমিকে 100-তে 100 পেয়েছে, তাদের সেই কথাগুলি শুনে তোমরা যাতে বুঝতে পারো কোনভাবে পড়লে ভালো একটা রেজাল্ট করা যায়। তা এটা সেট নম্বর 7, কিন্তু এই সেট নম্বর 7-এ এক এক করে পরিবেশের সকল প্রশ্ন আমি দেখাবো। তার আগে তোমাদের এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, সে মাধ্যমিকে প্রথম হয়েছে 2025 সনের মাধ্যমিকে প্রথম। তার ভালো রেজাল্টের পিছনে কি কারণ সে কিন্তু তার সাক্ষাৎকারে বলে গেছেন। তা এটা এবিপি আনন্দের একটা রিপোর্ট থেকে নেওয়া। আজ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো। সকাল 9টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করলো মাধ্যমিক। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাই স্কুল আদৃত সরকার। তার মোট প্রাপ্ত নম্বর 696। মাধ্যমিকে শীর্ষস্থান অধিকার করে কেমন লাগছে তার। এবিপি আনন্দকে আদিত্য সরকার বলেন, পরীক্ষা ভালো করব এটা জানতাম, ভেবেছিলাম যে প্রথমে থাকবো, তবে রাজ্যের রাজ্যে প্রথম হব এটা ভাবিনি। রেজাল্টটা দেখে চোখে জল এসে গিয়েছিল। সারা বছর মা পরিশ্রম করেছে, আজ তার ফল পেয়েছি। বাধা ধরা সময়ের রুটিন ছিল না, তবে প্রতিদিনেই পড়েছি যতটুকু ইচ্ছা করতো। নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছি। বাবা মা দিদি শিক্ষকরা সবসময় পাশে ছিল। সবার অবদান রয়েছে। মেডিকেল নিয়ে পড়াশোনা করব আগামী দিনে। গান সিনেমার থেকে সাহিত্যের প্রতি ঝোঁক বেশি। আমার পরীক্ষার আগে 8 থেকে 10 ঘন্টা টানা পড়তাম। আগামী দিনে পরীক্ষার্থীদের জন্য আদ্রিতা জানালো বেশ কিছু টিপ। সে বলে, বাধা ধরা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছে রাখতে হবে। বছরের প্রথম থেকে মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে। এ ছিল 2025 সনের ফার্স্ট বয়ের কথা। এরপরে তোমার গিয়ে হলো 24 সনে 3 সাবজেক্টে 100-তে 100 পেয়ে যে চন্দ্রচূড় রেজাল্ট। মাধ্যমিকে ফার্স্ট বয় কুচবিহারের চন্দ্রচূড় সেনের মোট প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 693। অঙ্ক, জীবনবিজ্ঞান এবং ভূগোলে 100-র মধ্যে 100 পেয়েছে সে। বাকি বিষয়গুলোর মধ্যে বাংলা ইংরেজিতে 99 নম্বর পেয়েছে চন্দ্রচূড়। ইতিহাস ও ভৌতবিজ্ঞানে তার প্রাপ্ত নম্বর যথাক্রমে 98, 97, অর্থাৎ মিনিমাম নম্বর 97। এরপরে যদি আমরা দেখি, এটা 2023-এ দেবদত্তা মাঝি, সে কিন্তু প্রথম হয়েছে। তার যে রেজাল্ট, যেমন বাংলায় 98, অর্থাৎ এখানে সে 5টি সাবজেক্টেই 100-তে 100 পেয়েছে, আর বাকি দুটো সাবজেক্ট, একটা 98, একটা 99। কাজে তোমরা যদি প্রথম থেকে ভালোভাবে পড়ালেখা করো এবং এখন থেকে নিজে চাও যে না আমি ভালো করব, সেই অনুসারে পড়ালেখা করো, তাহলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। যাই হোক, আমরা এখন প্রশ্ন বিশ্লেষণে যাব। তাই তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক নতুন তথ্য, নতুন প্রশ্ন উত্তর জানার জন্য। তাহলে আমরা পুরো প্রশ্নটা একটু বড় করে দেখি। যেমন সঠিক উত্তরটি নির্বাচন করা, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন আছে। 1 নম্বরে, 2 নম্বরে শূন্যস্থান, 3 নম্বরে কোন বিবৃতি ঠিক ভুল, তারপর 4 নম্বরে হচ্ছে এক বাক্য উত্তর, 5 নম্বরে হচ্ছে 2 মার্কের প্রশ্ন। ঠিক আছে, আমি সরাসরি এক এক করে উত্তর দেব। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, তা হলো স্টেথোস্কোপ। তারপরে আমি ডিটেলস দেখাচ্ছি। ওআরএস বানাতে কোনটি লাগে? তাই আমরা এই দুটো প্রশ্নই যদি দেখি, হৃৎপিণ্ডের শব্দ শোনা যায়। যদি দেখি থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপে, স্টেথোস্কোপ হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস, অর্থাৎ আমাদের স্টেথোস্কোপ খ নম্বর উত্তর। আর ব্যারোমিটার বায়ুর চাপ মাপে, ফোটোমিটার আলো মাপে। কাজে সঠিক উত্তর হবে স্টেথোস্কোপ। এরপরে 2 নম্বরের প্রশ্ন, ওআরএস বানাতে কোনটি লাগে? ওআরএস বানাতে মূলত তোমার লবণ যোগ চিনি যোগ পরিষ্কার জল, এই 3টি দরকার পড়ে। তাহলে ঘ নম্বর উত্তর হবে, অর্থাৎ নুন, চিনি এবং জল। এরপরের প্রশ্ন হচ্ছে 1-3, রক্তাল্পতার কারণ কোনটি? রক্তাল্পতার কারণে কি হয়? রক্তাল্পতার কারণে নখ ফ্যাকাশে হয়ে যায়। তাহলে নখ ফ্যাকাশে হয়ে যায় কোথায়? আছে ক নম্বরে আছে, নখের চামড়ার মতো বাঁকা হয়ে যেতে পারে। তাহলে আমরা উত্তর হবে গ নম্বর। ক এবং খ দুটোই বলতে পারি। নখের মাঝখানটা চামচের মতো উঁচু হয়ে যেতে পারে। এরপরের প্রশ্ন হচ্ছে অস্থি মজবুত করার জন্য দরকার। অস্থি মজবুত করার জন্য কি দরকার? অস্থি মজবুত করার জন্য হাড় ও দাঁত মজবুত করে। অস্থি কী করে? হাড় ও দাঁত মজবুত করে। তাহলে আমরা এখানে সঠিক উত্তর ক্যালসিয়াম। ক্যালসিয়াম হবে উত্তর, অর্থাৎ খ নম্বর উত্তর। এরপরের প্রশ্ন,
ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, অর্থাৎ খ নম্বর উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র মূলত কোথায়? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র মূলত বীরভূম জেলার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ ক নম্বর উত্তর। আর বাকি যেটা মালদহ কুচবিহার জেলা এই কেন্দ্র নেই, বর্ধমান জেলা অন্য শিল্প বিদ্যুৎ কেন্দ্র থাকলেও বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র সেখানে নয়। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন যাব, শূন্যস্থান পূরণ। ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না, ত্বকের উপরের স্তরে রক্তনালী থাকে না। ত্বকের উপরের স্তরকে এপিডার্মিস বলে, এই স্তরে কোনো রক্তনালী নেই, তাই কেটে গেলে প্রথমে রক্ত বেরোয় না। অতিবেগুনি রশ্মি ত্বকের ড্যাশ ঘটায়, ক্যান্সার ঘটায়। হ্যাঁ, তাহলে উত্তর হবে ক্যান্সার ঘটায়। এরপরে 2-3 ড্যাশ নামের একটি জিনিসের জন্য চামড়ার রং কালো হয়, মেলানিন নামের একটা জিনিসের জন্য, অর্থাৎ মেলানিন হলো ত্বকের এক ধরনের রঞ্জক পদার্থ। মেলানিন বেশি হলে চামড়ার গাঢ় রং হয় এবং কম হলে ফর্সা হয়। ডট হলো ড্যাশ রোগের চিকিৎসা। যক্ষা হলো তোমার যক্ষা রোগ, ডট হলো যক্ষা রোগের চিকিৎসা। তাহলে ডটের ফুল মিনিং কি? ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে ছৌ নাচের জন্য বিখ্যাত ড্যাশ জেলা? ছৌ নাচের জন্য পুরুলিয়া জেলা বিখ্যাত। দুটি হাড়ের জোরকে ড্যাশ বলে? সন্ধি বলে। আমাদের শরীরের বর্ম হলো কি? ত্বক। আমাদের শরীরের বর্ম হলো ত্বক। তাহলে 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর 3 নম্বর, নিচের বিবৃতিগুলো কোনটি ঠিক কোনটি ভুল বেছে নিয়ে লেখো। শিঙি মাছের আঁশ নাই, এটা কি ঠিক না ভুল? সঠিক উত্তর ঠিক, কারণ শিঙি মাছে একটি আঁশবিহীন মাছ। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে? আসলে এটা ভুল, কারণ কোমর থেকে হাঁটু পর্যন্ত বলে হচ্ছে ফিমার, তাই যেহেতু এখানে হিউমেরাস আছে এটা ভুল। পরের প্রশ্ন হচ্ছে 3 সজারুর কাঁটা হলো প্রকৃতপক্ষে লোম? আসলে এটা ঠিক, সজারুর শরীরে কাঁটা দেখতে শক্ত হলে এগুলি আসলে পরিবর্তিত লোম। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, চৈতন্যদেবের কোন জেলায় জন্মগ্রহণ করেন? চৈতন্যদেব নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ, যা পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতেই অবস্থিত। হয়ে গেল 4-এর 2 নম্বর প্রশ্ন। 4-এর 2 হচ্ছে কি? মাছের ঘা সারাতেও জল শোধন করতে কোন ঔষধ ব্যবহার করা হয়? মাছের ঘা সারাতেও জল শোধন করতে পটাশ অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, দুটি শিকারী পাখির নাম লেখো। দুটি শিকারী পাখি যদি আমরা বলি ঈগল এবং বাজ। ঈগল এবং বাজ এরা কী করে? শিকারী পাখি, অন্য ছোট প্রাণী শিকার করে, তাদের নখ ও ঠোঁট খুব ধারালো হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো 2 মার্কের। বাওর কি? আমরা যদি বাওর বলি, নদীর কোনো বাঁক কেটে গেলে নদীর পুরনো অংশটি বিচ্ছিন্ন হয়ে যে জলাশয় হয় তাকে বাওর বলে। নদী যখন বয়ে চলে তখন অনেক সময় তার বাঁক পরিবর্তন করে, পরিবর্তনের ফলে নদীর একটি অংশ মূল স্রোত থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়ার জলভাগেই বাওর নামে পরিচিত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় অনেক বাওর দেখা যায়, উদাহরণ আমরা বলে দিচ্ছি। এরপরে প্রশ্ন, কি করে বোঝা যায় যে যক্ষা হয়েছে? যক্ষা দীর্ঘদিন কাশির সঙ্গে রক্ত, জ্বর ও ওজন কমে গেলে বোঝা যায় যে যক্ষা হয়েছে। যক্ষা একটি সংক্রামক রোগ। এর প্রধান লক্ষণ হলো দীর্ঘদিনের কাশি সময়ে চিকিৎসা না করলে রোগ গুরুতর হয়। এরপরের প্রশ্ন, পুকুরে জল পরিষ্কার রাখার জন্য পুকুর পাড়ে কি লেখা সতর্কীকরণ বোর্ড লাগাবে? পুকুরে জল পরিষ্কার রাখার জন্য নিচে লেখা সতর্কীকরণ বোর্ড লাগবে। পুকুরে ময়লা ফেলবেন না, পুকুরে কাপড় কাচবেন না, পুকুরে স্নান করা নিষেধ। এরপরের প্রশ্ন, তরাই অঞ্চল কাকে বলে? একটি বরফ গলা জলের নদীর নাম লেখো। তরাই অঞ্চল হিমালয়ের পাদদেশে অবস্থিত নুড়ি, বালি এবং পলিমাটি দিয়ে গঠিত নিচু ও জলাভূমি অঞ্চলকে তরাই অঞ্চল বলে। হিমালয় থেকে নেমে আসা নদীগুলো পাহাড়ি এলাকায় বয়ে এসে পাদদেশে এসে ধীর হয়। এই অঞ্চলে নদীর জল মাটির ভিতরে ঢুকে যায় এবং আবার কিছু দূরে উঠে আসে, ফলে অঞ্চলটি আর্দ্র উর্বর হয় এবং ঘাস ও বনজ উদ্ভিদ জন্মায়। এরপরে ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে এবং এই ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে অবস্থিত। এর 2টি বৈশিষ্ট্য যদি বলি, লবণাক্ত জলে জন্মায়, শ্বাসমূল থাকে। এরপরের প্রশ্ন, আধুনিক যুগের একটি স্টেথোস্কোপের ছবি আঁকো। তা আমি 2ভাবেই দেখিয়েছি। এই ছবিটা হচ্ছে তোমার যেটা সরাসরি ছবি করা, আর এই ছবিটা হচ্ছে হাতে আঁকা। তোমরা যেহেতু হাতে আঁকবে কাজেই দেখে দেখে সুন্দর করে ছবিটি এঁকে দেবে। এই ছিল তোমাদের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই।